আরে ধর, রোজ রোজ কাঁচা মাংস খেতে আমার ভালো লাগে না। যদি কোনো মিষ্টি ফল খেতে পারতাম তাহলে অনেক শান্তি পেতাম। কি আর করবে বল্টু ভাই, এমন কাঁচা মাংস ছাড়া মিষ্টি ফল আমরা কোথায় পাবো বলো তো? আমরা প্রাণীরা তো এমন কাঁচা মাংস খেয়েই বেঁচে থাকি। শোন শেফালি, তোকে একটা গোপন কথা বলি। কিছুদিন আগে ওই দূরে জঙ্গলে আমি এক গোলাপি আপেলের বাগান দেখেছি। চল ওই দূরের ও জঙ্গল গিয়ে আপেল বাগান থেকে আপেল খেয়ে আসি। আরে না না বাবা, আমি শুনেছি ওই জঙ্গলে হালুম নামের এক দুষ্টু বাঘ বাস করে। ওই বাঘ যদি আমাদের উপর আক্রমণ করে তখন আমাদের কি হবে? গোলাপি আপেল খাওয়ার লোভে নিজের প্রাণটাকে হারাতে চাই না। নিজের প্রাণ হারানোর চেয়ে এইসব কাঁচা মাংস খাওয়া অনেক ভালো। আরে দূর শেফালি, কি যে বলিস না। ওই বাঘ তো টেরেই পাবে না আমরাই ওই জঙ্গলে গিয়েছি। চল তো চল, কিছুই হবে না। চল তো, আমি তো আছি। বল্টু শিয়ালের এমন কথা শুনে শেফালি শিয়ালিনী আর কিছুই বলে না। এরপর তারা দুজন গোলাপি আপেল খাওয়ার জন্য ওই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। আর হাঁটতে হাঁটতে তারা দুজন ওই গোলাপি আপেলের বাগানে পৌঁছে যায়। দেখ শেফালি, ওই দেখ, ওই গোলাপি আপেলের বাগানে কত আপেল ধরে আছে। আজ তো আমি মন ভরে আপেল খাবো। আরে বাহ, এই বাগানে এত গোলাপি আপেল ধরে আছে। আহ, কত তরতাজা গোলাপি আপেল! এমন গোলাপি আপেল তো আমি আমার জন্মেও দেখিনি। এক কাজ করি, এখান থেকে কিছু গোলাপি আপেল খেয়ে তার বীজগুলো আমি আমার সাথে করে নিয়ে যাব। এই গোলাপি আপেলের বীজগুলো আমি আমার গুহার সামনে রোপণ করে দেব। এই বলে শেফালি শিয়ালিনী গোলাপি আপেল খেতে থাকে আর গোলাপি আপেলের বীজগুলো তার হাতের মধ্যে জমা করতে থাকে। শেফালির এমন কাণ্ড দেখে বল্টু শিয়াল বলে, আরে আরে শেফালি, কে কি করছিস? ওই গোলাপি আপেলের বীজগুলো তুই কি করবি? শিয়াল ভাই, আমি এই গোলাপি আপেলের বীজগুলো নিয়ে গিয়ে আমার গুহার সামনে রোপণ করে দেব। তাহলে রোজ রোজ এত দূর গোলাপি আপেল খেতে আসতে হবে না। তুমি চাইলে তুমিও কিছু বীজ নিতে পারো। ফেলে দে, শুধু শুধু নোংরা বীজগুলো জড়ো করছিস কেন? ওই সব চাষবাসের কাজে আমি নেই। আপেল খেতে ইচ্ছে করলে এখানে আসবো। অত পরিশ্রম করে আমি আপেলের চাষ করতে পারবো না। চল চল, এখন গুহায় ফিরে যাই। আমার আপেল খাওয়া শেষ হয়েছে। এরপর তারা আপেল খাওয়া শেষ করে গুহার উদ্দেশ্যে রওনা দিল। আর শেফালি শিয়ালিনী গোলাপি আপেলের বীজগুলো নিয়ে তার গুহায় চলে গেল। আপেলের বীজগুলো তো নিয়ে গুহায় চলে এলাম, এবার আপেলের বীজগুলো গুহার সামনে লাগিয়ে দেই। এরপর শেফালি শিয়ালিনী গোলাপি আপেলের বীজগুলো এক এক করে তার গুহার সামনে রোপণ করে দিল। আর সেই বীজগুলো অনেক পরিচর্যা করতে লাগলো। এভাবে বেশ কয়েক মাস কেটে যায়। সেই বীজগুলো থেকে আপেল গাছের জন্ম হয় আর সেই আপেল গাছগুলোতে গোলাপি রঙের আপেল দিয়ে গাছগুলো ভরে যায়। আরে বাহ, আমার গোলাপি আপেলের গাছে কত আপেল ধরেছে! আমি তো এখন ঘরে বসে গোলাপি আপেল খেতে পারবো। যত খুশি তত, আমাকে আর কষ্ট করে দূরের জঙ্গলে যেতে হবে না। এইসব বলে শেফালি শিয়ালিনী তার গাছ থেকে আপেল পেড়ে খেতে থাকে। এদিকে বল্টু শিয়াল দূর থেকে শেফালি শিয়ালিনীর গোলাপি আপেলের গাছ দেখছিল। আমি কি দেখছি, শেফালির গাছে কত আপেল ধরে আছে। কেন যে আমি আপেলের বীজ আনলাম না? আমাকে এখন কষ্ট করে ওই দূরের জঙ্গলে যেতে হবে আপেলের জন্য। কিন্তু না, আমি কষ্ট করে দূরের জঙ্গলে যেতে পারবো না। আমি রাতের বেলা এসে আপেল চুরি করে নিয়ে যাব। শেফালি করবে আপেলের চাষ, আমি চুরি করে খাবো 12 মাস। এ কথা বলে বল্টু শিয়াল তার গুহায় চলে গেল আর রাত হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। আর যখন রাত হলো তখন বল্টু শিয়াল শেফালি শিয়ালিনীর গোলাপি আপেলের বাগানে চলে এলো। পরদিন সকালে শেফালি শিয়ালিনী তার আপেলের বাগানে গিয়ে দেখে,
হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। আমি এত কষ্ট করে আপেলের চাষ করলাম আর আমার আপেলগুলো অন্য কেউ এসে চুরি করে নিয়ে গেল। না না, এটা হতে দেওয়া যাবে না। আজ রাতে আমি আমার আপেল বাগান পাহারা দেব, দেখবো কে সেই চোর যে আমার আপেল চুরি করে নিয়ে গেছে। এভাবেই সেই দিনটি কেটে গেল। এরপর শেফালি শিয়ালিনী তার ঘরের জানালা দিয়ে গোলাপি আপেল বাগান পাহারা দিতে লাগলো। আমি তো আর জেগে থাকতে পারছি না, ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসছে। আমি কি তাহলে আমার ঘুমের জন্য আপেল চোরকে ধরতে পারবো না? এসব কথা বলতে বলতে শেফালি শিয়ালিনী ঘুমে বিছানার মধ্যে পড়ে যায়। আর সেই সুযোগে বল্টু শিয়াল আবারও শেফালি শিয়ালিনীর গোলাপি আপেলের বাগানে আসে আর আপেল চুরি করে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা শেফালি শিয়ালিনী আবারও তার আপেল বাগানে গিয়ে দেখে, হায় হায়, আজ রাতেও তো আমার আপেল চুরি হয়ে গেছে। কি করে আমি এখন এই চোরকে ধরবো? এই আপেল চোরকে ধরতে না পারলে তো আমার আপেল গাছে সব আপেল চুরি করে ফেলবে। এক কাজ করি, জঙ্গলের কোনো প্রাণীর সাথে গিয়ে আলোচনা করি, দেখি ওরা কোনো উপায় বলতে পারে কিনা। এসব কথা বলতে বলতে শেফালি শিয়ালিনী জঙ্গলের ভিতরে চলে যায়, কিন্তু কোনো প্রাণীর দেখা পায় না। হাঁটতে হাঁটতে শেফালি ক্লান্ত হয়ে যায়। না না, আমি তো আর হাঁটতে পারছি না, হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে গেছি। যাই, কোনো গাছের নিচে গিয়ে বসে পড়ি। এইসব কথা বলে শেফালি শিয়ালিনী যেই না আনমনা হয়ে গাছের নিচে বসতে যায়, অমনি গাছের উপর থেকে এক বানর তার সামনে নেমে আসে। তুমি কি করছো? আমার গাছের নিচে বসে আছো আমার অনুমতি ছাড়া? এত বড় সাহস! আরে বানর ভাই, তুমি যে গাছে আছো আমি তো তা দেখতেই পাইনি। আসলে আমি খুব চিন্তায় পড়ে গেছি, তাই আনমনে হাঁটতে হাঁটতে এখান পর্যন্ত চলে এসেছি। বাবা, কি চিন্তা করছো শুনি? চিন্তায় আমাকে দেখতে পাওনি? কি নিয়ে চিন্তা করছি তা শুনতে চাও? তাহলে শোনো। এরপর শেফালি শিয়ালিনী বানরকে সমস্ত কথা খুলে বলে। ও, এই ব্যাপার। আমি তোমার আপেল চোরকে ধরতে সাহায্য করব, কিন্তু একটা শর্ত আছে। চোর ধরে দেওয়ার পর প্রতিদিন আমাকে পেট ভরে আপেল খেতে দিতে হবে। তুমি কি আমার শর্তে রাজি আছো? হলো? সত্যি তুমি আমাকে সাহায্য করবে? আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে রোজ আপেল খেতে দেব। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে তোমার আপেল বাগানে নিয়ে চলো। এরপর শেফালি শিয়ালিনী বানরকে সাথে নিয়ে তার গোলাপি আপেলের বাগানে চলে যায়। শোনো শেফালি দিদি, আমি এখানে লুকিয়ে থাকবো। ওর আসলে আমি কামড়ে ধরবো। তুমি চিৎকারে তাড়াতাড়ি চলে আসবে, বুঝেছো? এ কথা বলে বানর আপেল গাছে লুকিয়ে থাকে। আর রাত হতেই বল্টু শিয়াল প্রতিদিনের মতো চলে আসে আপেল চুরি করতে। আজ আমি শেফালি সব আপেল চুরি করে নিয়ে যাব, একটাও রাখবো না। এই কথা বলে যেই না বল্টু শিয়াল আপেল চুরি করতে যাবে, অমনি বানর বল্টু শিয়ালের গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে আর শিয়ালের গায়ে কামড় দিতে থাকে। ওরে বাবারে, আমার চরম শিক্ষা হয়েছে। আমি আর কোনোদিন চুরি করব না। এখন থেকে আরো কারো চুরি করব না। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। শিয়ালের এমন চিৎকার শুনে শেফালি শিয়ালিনী বাইরে বেরিয়ে আসে আর বল্টু শিয়ালকে দেখে তো ভীষণ অবাক হয়ে যায়। এ কি বল্টু ভাই, তুমি? তার মানে তুমি এতদিন আমার আপেল চুরি করতে? কাজটা তুমি মোটেও ঠিক করনি। আমি তোমায় ভালো ভেবেছিলাম, এজন্য তোমাকে শাস্তি পেতে হবে। এই বলে শেফালি শিয়ালিনী একটা ঝাড়ু হাতে নিয়ে বল্টু শিয়ালকে মারতে থাকে। ওরে বাবারে, তাড়াতাড়ি পালাই। এখন থেকে কারো জিনিস চোখ তুলে দেখবো না। ওরে বাবারে, তাড়াতাড়ি পালাই। এরপর থেকে বানর প্রতিদিন শেফালি শিয়ালিনীর আপেল বাগান পাহারা দেয় আর নিজের মনের সুখে আপেল খায়, আর এভাবেই তার দিন কাটায়। আর শেফালিও তার গোলাপি আপেল বাজারে বিক্রি করে সুখেই দিন কাটায়। শিমুলতলি জঙ্গলে অনেক পশু পাখির সাথে টুনি নামের একটি পাখি বাস করত। টুনি পাখি জঙ্গলে ঘুরে ঘুরে বেলুন বিক্রি করে সে তার সংসার চালাতো।
বেলুন নিয়ে যাও, বেলুন, রঙিন রঙিন বেলুন নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, রঙিন রঙিন বেলুন নিয়ে যাও। আম্মা, ওই দেখো, টুনি আন্টি বেলুন বিক্রি করছে। আমায় বেলুন নিয়ে দাও। বেলুন নেবে সোনা? আচ্ছা ঠিক আছে, চলো তোমার টুনি আন্টির কাছ থেকে আমি তোমাকে বেলুন নিয়ে দেই। বেলুন নিয়ে যাও, বেলুন, রঙিন রঙিন বেলুন। টুনি, আমার মেয়েকে একটা বেলুন দাও তো। এক্ষুনি দিচ্ছে গর্জিলা দিদি, এই নাও তোমার বেলুন। টুনি, কত টাকা করে বেলুন বিক্রি করছো? একটা বেলুন 10 টাকা দিদি। এই নাও তোমার 10 টাকা। ঠিক আছে দিদি। বেলুন নিয়ে যাও, বেলুন, রঙিন রঙিন বেলুন নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, রঙিন রঙিন বেলুন নিয়ে যাও। টুনি, আমাকে একটা বেলুন দাও তো, আমার মেয়ে বেলুন দিয়ে খেলতে অনেক ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ বাঘিনী মামি, এক্ষুনি দিচ্ছি, এই নাও বেলুন। তা টুনি, কত টাকা দেবো তোমায়? 10 টাকা দাও বাঘিনী মামি, একটা বেলুন 10 টাকা করে বিক্রি করি। যাক, আজ অনেক বেলুন বিক্রি করেছি, যাই এখন বাসায় যাই। বাসায় আবার আমার ছানাদের একা রেখে এসেছি, ওদের জন্য কিছু খাবার দাবার কিনে নিয়ে বাসায় ফিরে যাই। এরপর সেদিনের মতো টুনি তার ছানাদের জন্য খাবার দাবার নিয়ে বাসায় ফিরে যায়। মা, এসেছো? আমাদের জন্য খাবার এনেছো? হ্যাঁ আমার সোনারা, তোমাদের জন্য খাবার এনেছি, এই নাও, তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নাও। আমার ছানারা, তোমরা সাবধানে থেকো, আমি বেলুন বিক্রি করতে জঙ্গলে যাচ্ছি। ঠিক আছে মা, সাবধানে যেও, আর তুমি আমাদেরকে নিয়ে চিন্তা করো না, আমরাও সাবধানে থাকবো। টুনি যেই না বেলুন নিয়ে চলে যেতে ধরে, তখনই সেখানে এক শিয়াল আসে। এই টনি, কোথায় যাচ্ছিস? ভালোই ভালোই তোর ছানাগুলো দে, আর যদি না দিস তুই চলে যাওয়ার পর তোর গাছে উঠে ছানাদেরকে খেয়ে ফেলবো। আরে, এই শিয়ালটা আবার কোত্থেকে এলো? এখন তো মনে হচ্ছে বড় একটা বিপদে পড়ে গেলাম। কে রে টনি, কি এত ভাবছিস? তোকে বললাম না তোর ছানাগুলো আমাকে দে, তা না হলে কিন্তু গাছে উঠে তোর ছানাকে খেয়ে ফেলবো। তুই কি ভেবেছিস আমি গাছে উঠতে পারি না? আমি গাছে ওঠার সব কৌশল জেনে নিয়েছি, এখন আমি গাছে উঠতে পারি। তুই কি এখন তোর ছানাদের আমাকে দিবি, নাকি এখন আমি গাছে উঠবো তোর ছানাদেরকে পেরে নেব? আরে, এই শিয়ালটা আবার কোত্থেকে এলো? এখন তো মনে হচ্ছে বড় একটা বিপদে পড়ে গেলাম। কে রে টনি, কি এত ভাবছিস? তোকে বললাম না তোর ছানাগুলো আমাকে দে, তা না হলে কিন্তু গাছে উঠে তোর ছানাকে খেয়ে ফেলবো। তুই কি ভেবেছিস আমি গাছে উঠতে পারি না? আমি গাছে ওঠার সব কৌশল জেনে নিয়েছি, এখন আমি গাছে উঠতে পারি। তুই কি এখন তোর ছানাদের আমাকে দিবি, নাকি এখন আমি গাছে উঠবো তোর ছানাদেরকে পেরে নেব? এরপর টুনি অনেক ভেবেচিন্তে শিয়ালকে বলল, এ কি শিয়াল ভাই, তুমি পাখিদের মাংস খাবে? তুমি জানো না পাখিদের মাংস খেতে তেতো হয়? হে হে হে, তুই কি আমায় আবোল তাবোল গল্প শোনাবি? পাখিদের কি মাংস তিতো হয় সেটা খুব আমার ভালো করে জানা আছে। এই তো গত সপ্তাহে আমি একটা পাখির মাংস খেয়ে ফেললাম। পাখিদের মতো সুস্বাদু মাংস কোনো প্রাণীরও নেই, বুঝেছিস? কেউ সব ভুজুম ভাজম গল্প শুনিয়ে কোনো লাভ হবে না। তাড়াতাড়ি ছানা দুটো আমাকে দিয়ে দে, আমি ওদেরকে খাবো। আরে শিয়াল ভাই, পাখিদের মাংস সুস্বাদু হয় সেটা তো আমি জানি। গত সপ্তাহে বাবলু নামের এক পাখির রোগ হয়েছিল। গত সপ্তাহে আমাদের এক পাগলু রোগ হয়েছিল। গত সপ্তাহে আমাদের বার্ড ফ্লু নামের একটি রোগ হয়েছিল। সেই বার্ড ফ্লু রোগের কারণে আমরা সকল পাখিরা ভ্যাকসিন নিয়েছি,
এরপর থেকে আমাদের সকল পাখির মাংস তেতো হয়ে গেছে। গত সপ্তাহে এক বাঘ আমার এক সহপাঠীকে খেয়েছিল আর খেয়েই বমি করে দিয়েছিল। তাই তোমাকে আগেই সাবধান করে দিচ্ছি, ভুলেও পাখিদের মাংস খেতে যেও না, তাহলে বমি করতে করতে কিন্তু মরেই যাবে। কি বললি? ভ্যাকসিন নিয়েছিস? তাহলে তোদেরকে খাওয়া যাবে না। তোদের খেলে বার্ড ফ্লু রোগ তো আমারও হবে। কিন্তু এখন আমি কি খাবো সেটাই তো বুঝতে পারছি না। আরে কি খাবে মানে, সেটা নিয়ে তুমি চিন্তা করছো? শোনো, আমার কাছে এক শিকারের সন্ধান আছে। কি বললি? তুই শিকারের কি সন্ধান জানিস? বল বল, কোথায় পাবো? জঙ্গলের নদীর ধারে এক গাছের নিচে জঙ্গলের ভেতরে এক কুমির বড় বড় ডিম দিয়েছে। আমি কালকে ওই গাছে বিশ্রাম নিতে গিয়ে দেখেছি। তুমি যদি ওই কুমিরের ডিম কটা খাও তাহলে তোমার পেট ভরে যাবে। বাহ টুনি, তুই তো একটা ভালো খবর দিলি। কুমিরের ডিম এর আগেও আমি একটা খেয়েছিলাম। কুমিরের ডিম খেতে খুব সুস্বাদু। কুমিরের ডিম যে বড়, একটা ডিম খেলেও পেট ভরে যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এখনই যাচ্ছি কুমিরের ডিম খেতে। এই বলে শেয়াল সেখান থেকে চলে গেল। যাক বাবা, এই যাত্রায় মিথ্যা বলে পাজি শিয়ালের হাত থেকে বেঁচে গেলাম। কিন্তু ওই পাজি শিয়াল গিয়ে যদি কুমির দিদি ডিমগুলো খায় তাহলে তো কুমির দিদি অনেক কষ্ট পাবে। কুমির দিদির কতদিনের শখ, সে ডিম ফুটে ছানা বের করবে। এর আগেও কুমির দিদির ডিমগুলো কে জানি খেয়েছিল। না, ওই পাজি শিয়ালের হাত থেকে কুমির দিদির ডিমগুলো রক্ষা করতে হবে, আর ওই পাজি শিয়ালকেও একটা শায়েস্তা করতে হবে। এই বলে টুনি বেলুন নিয়ে সোজা উড়ে চলে গেল কুমির দিদির কাছে। কুমির দিদি, ও কুমির দিদি। আরে টুনি যে, তা অনেকদিন পর আসলে, কি মনে করে? কুমির দিদি, বনের ভেতর এক পাজি শিয়ালকে বলতে শুনলাম আজ নাকি সে তোমার ডিমগুলো এসে খেয়ে যাবে। আমি যে গাছের উপর থেকে ওর কথা শুনেছি ও তা বুঝতেও পারিনি, তাই তাড়াতাড়ি করে তোমাকে সাবধান করতে এলাম। কি কি বললি? ওই শিয়াল খাবে আমার ডিম? আজ ওই শিয়ালকে আসতে দে, ওই দুষ্টু পাজি শিয়ালকে আমি উচিত শিক্ষা দেব। তাহলে কুমির দিদি, তুমি একটা কাজ করো, তুমি ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ো। যেই না ওই দুষ্টু পাজি শিয়াল তোমার ডিম খেতে আসবে অমনি তুমি খপাত করে ওই পাজি শিয়ালকে ধরে ফেলবে। হ্যাঁ, খুব ভালো বুদ্ধি দিয়েছিস টুনি। এরপর কুমির টুনির কথা মতো ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়লো। এরপর দুষ্টু পাজি শিয়াল সেখানে চলে আসলো। আরে ওই তো কুমিরের ডিম। আর ডিমগুলো তো অনেক বড়। এই ডিমগুলো খেলে আমার পেটটাও তো ভরে যাবে। যাই যাই যাই, ওই ডিমগুলো খেতে তাড়াতাড়ি যাই। এই বলে যেই না শিয়াল কুমিরের ডিমগুলো খেতে যাবে অমনি কুমির পেছন থেকে এসে শিয়ালকে খপাত করে ধরে গজগজ করে খেয়ে ফেলে। দুষ্টু পাজি শিয়াল, তুই এসেছিলি আমার ডিম খেতে, খা এবার বেশি করে খা, এখন তুই নিজেই আমার পেটে গেলি। হা, হা, হা। ধন্যবাদ টুনি, তোর জন্যই আমি আমার ডিমগুলোকে বাঁচাতে পারলাম। ঠিক আছে দিদি, তুমি থাকো, আমি গেলাম, আমাকে আবার জঙ্গলে বেলুন বিক্রি করতে হবে। এই বলে টুনিও সেখান থেকে চলে গেল। যাক বাবা, অবশেষে বুদ্ধি দিয়ে ওই দুষ্টু পাজি শিয়ালকে মারতে পেরেছি, তা না হলে ওই দুষ্টু পাজি শিয়াল আমার ছানা দুটোকে খেয়ে ফেলতো। যাই যাই, এখন গিয়ে জঙ্গলে বেলুন বিক্রি করি। বেলুন নাও বেলুন, রঙিন রঙিন বেলুন নাও। অনেক দিন আগের কথা, জঙ্গলের একটি কুঠিরে বাস করত একটি বুড়ি। বুড়ির ছেলে মেয়ে কেউ ছিল না, ছিল একটি চালাক ছাগল আর একটি হাঁসের খামার। বুড়ি যখন তার খামারের হাঁসের ডিম বাজারে বিক্রি করতে যেত তখন বুড়িটি তার চালাক ছাগলকে তার হাঁসের খামার পাহারা দেওয়ার জন্য রেখে যেত। বুড়ির এই চালাক ছাগলের কারণেই বুড়ির হাঁসের খামারে কখনো কোনো চোর আসতে পারে না।
একদিন ওই গ্রামের কালুচোর এলো বুড়ির হাঁসের খামারের হাঁস চুরি করতে, আর দূর থেকে সেটা চালাক ছাগলছানা দেখতে পেল। ওরে চোর, তোর এত বড় সাহস, তুই বুড়িমার খামারের হাঁস চুরি করতে এসেছিস? তবে রে, আমি তোকে এক্ষুনি দেখাচ্ছি মজা। এই বলে ছাগলটি চোরের কাছে গেল আর তার বড় বড় শিং দিয়ে দিল গুতা। চালাক ছাগলের শিংয়ের গুঁতো খেয়ে কালুচোরা এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। এভাবে চালাক ছাগল ছানাটি বুড়ির হাঁসের খামার রাত দিন পাহারা দিত। ওই জঙ্গলেই বাস করত একটি বোকা বাঘ আর একটি চালাক শেয়াল। একদিন চালাক শেয়াল জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে দেখলো বোকা বাঘটি কি যেন ধরে খাচ্ছে। আরে বাঘ মামা যে, তা বসে বসে এসব কি খাচ্ছো? কি আর খাবো ভাগ্নে, কদিন আগে একটা শিকার ধরেছিলাম, সেই শিকারটাই খাচ্ছি। সকাল থেকে জঙ্গলে কত শিকার খুঁজলাম, কিন্তু একটা শিকারও পাইনি, তাই এই বাসি পচা শিকারটা বসে বসে খাচ্ছি। কি বলছো কি মামা, তুমি এত বড় একটা প্রাণী হয়ে কদিনের বাসি পচা শিকারটা খাচ্ছো? এটা যদি কেউ জানে তোমার কি মান সম্মান থাকবে বলো? খিদের জ্বালা সহ্য করতে পারতেছি না ভাগ্নে, এখানে মান সম্মানের ভয় করে কি লাভ বলো? যদি বেঁচেই না থাকি তাহলে মান সম্মান দিয়ে কি করব? মামা, তোমাকে একটা কথা বলি, আজ তুমি আমার সাথেই থাকো, দেখবে তোমার কোনো শিকারের অভাব পড়বে না। আমি তোমাকে শিকার ম্যানেজ করে দিব। হ্যাঁ হ্যাঁ ভাগ্নে, শুনেছি তোর মাথায় নাকি অনেক বুদ্ধি, সবাই তো তোকে পণ্ডিত বলে থাকে। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমি তোর সাথেই থাকবো। তা ভাগ্নে, খাবি নাকি এই বাসি শিকারটা? তুমি যখন বলছো, দাও দেখি একটু খেয়ে দেখি কেমন লাগে, যদিও আমার পেটটা ভরা আছে। আচ্ছা ঠিক আছে ভাগ্নে, এই নে তাড়াতাড়ি খাওয়া শেষ কর। তা ভাগ্নে, শিকার তো খাওয়া শেষ হলো, এখন তো রাতের জন্য শিকার ধরতে হবে। তা কি বুদ্ধি করলি বল দেখি? মামা, বুদ্ধি একটা পেয়েছি। এই জঙ্গলে একটা বুড়ির কুটির ঘর আছে। ওই বুড়ির ছেলে মেয়েও কেউ নেই, শুধু আছে ওর একটা ছাগলছানা আর আছে একটা হাঁসের খামার। হ্যাঁ হ্যাঁ, ওই বুড়ির কথা তো আমিও শুনেছি, কিন্তু ওই বুড়ির ছাগলছানাটা নাকি অনেক চালাক, যে নাকি হাঁস চুরি করতে যায় তার পেটটা নাকি গুঁতো দিয়ে ফুটো করে দেয়, আর সারাক্ষণ সে তো হাঁসের খামারটা পাহারা দিতে থাকে, কাউকে নাকি ওখানে ঘেঁষতেই দেয় না। হ্যাঁ হ্যাঁ মামা, তুমি ঠিকই শুনেছো, কিন্তু ওই ছাগল আমার বুদ্ধির সাথে পেরে উঠতে পারবে না। আমরা আজকেই যাব ওই বুড়ির হাঁসের খামার থেকে হাঁস চুরি করতে। কি বলিস কি? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবে না মানে? আরে দূর মামা, তোমাকে এত কিছু ভাবতে হবে না। তোমাকে যা বলেছি তুমি তাই করো। তো আজকে তুমি রেডি থেকো, দুজনে মিলে যাব ওই বুড়ির খামারে হাঁস চুরি করতে। এরপর চালাক শিয়াল ও বোকা বাঘ রাত হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। এদিকে রাত হতে বোকা বাঘ ও চালাক শিয়াল চলে গেল বুড়ির বাড়িতে। মামা শোনো, আমি এখন যা বলি তা মন দিয়ে শোনো। তুমি এখন ওই ছাগলের সামনে যেয়ে পড়বে। ওই ছাগল তোমাকে দেখে একটা দৌড়ানি দেবে, তুমিও দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। আর এই সুযোগে আমিও ওই বুড়ির খামার থেকে হাঁস চুরি করব, তারপর গুহায় বসে দুজনে মজা করে খাবো। বাহ শিয়াল ভাগ্নে, ও তো দারুণ বুদ্ধি। তোর এমন বুদ্ধি দেখে তো আমি অবাক হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে আমার কাজ শুরু করে দিচ্ছি। এই বলে বোকা বাঘ চলে গেল সেই চালাক ছাগল ছানার কাছে। এই বাঘ, তুই এসেছিস বুড়িমার হাঁসের ছানাগুলোকে চুরি করতে, তাই না? তোর চুরি করা আমি বের করছি, দাঁড়া। এই বলে চালাক ছাগল তার লম্বা লম্বা শিং দিয়ে বাঘকে গুঁতোতে লাগলো। ওরে বাবা, বাঁচাও বাঁচাও আমাকে, এই তো সুযোগ পেয়েছি। এই সুযোগে বুড়ির খামার থেকে কয়েকটা হাঁস চুরি করি। এই বলে শিয়াল চলে গেল বুড়ির হাঁসের খামারে, গিয়ে কয়েকটা হাঁস চুরি করে নিয়ে পালিয়ে গেল। কেমন বোকা বানিয়ে কয়েকটা হাঁস চুরি করে নিয়ে আসলাম, এখন এই হাঁসগুলো মজা করে খাই। ওই বোকা পাককেও এই হাঁসের ভাগ দেব না। আহ, হাঁসের মাংস খেতে কত সুস্বাদু, কি মজাটাই না লাগছে। আহ আহ, এমন মাংস কতদিন খাইনি। ইরে শিয়াল ভাগ্নে, আমার হাঁসের ভাগ কোথায়? এখানে তো কোনো হাঁস দেখতে পাচ্ছি না। আরে মামা, আমি তো হাঁস চুরি করতেই পারিনি। যখন ওই চালাক ছাগলটা তোমাকে শিং দিয়ে গুঁতো দিয়ে জঙ্গলের অন্যদিকে নিয়ে গেছে, এরপর দেখি সেই বুড়ি
লাঠি নিয়ে বের হয়ে এসেছিল। বুড়ির অমন লাঠি দেখে কি সেখানে আর থাকা যায়? এক দৌড়ে পালিয়ে এসেছি, একটা হাঁসও চুরি করতে পারেনি। কিন্তু বোকা বাঘ শিয়ালের কথা শুনে বুঝলই না যে শিয়াল তাকে বোকা বানিয়েছে। মামা, চিন্তা করো না, আজকে চুরি করতে পারেনি তো কি হয়েছে, কালকে ঠিকই চুরি করব। দেখো, কাল রাতে ঠিকই চুরি করতে পারবো, চিন্তা করো না মামা। এভাবেই সেই রাতটি কেটে গেল। পরদিন সকালবেলা, রে আমার চালাক ছাগল, আজকে তো দেখছি 4টে হাঁস নেই। আমার হাঁসগুলো কি হলো? তুই তো পাহারা দিচ্ছিলি। বুড়িমা, কাল খামারে একটা বাঘ এসেছিল হাঁস চুরি করতে। আমি ওই দুষ্টু পাজি বাঘকে গুঁতোতে গুঁতোতে জঙ্গলে নিয়ে গেছি। মনে হয় এই সুযোগে কেউ এসে 4টে হাঁস নিয়ে পালিয়ে গেছে। কি বলছিস কি? এ তো ভয়ঙ্কর কথা। তাহলে তো আজ ওরা আসবে চুরি করতে। শোন, আমি একটা বুদ্ধি দিচ্ছি। ওই বুদ্ধি অনুযায়ী কাজ করলে চোরটাকে ধরতে পারবি। এরপর বুড়ির বুদ্ধিমতো চালাক ছাগল সব কাজ করে ফেললো। রাতে যখন আবারও বাঘ আর শিয়াল চুরি করতে আসলো, আজও ছাগলছানা বাঘকে গুঁতোতে গুঁতোতে জঙ্গলের ভেতরে নিয়ে গেল। এই সুযোগে যেই না চালাক শিয়াল খামারের দরজা খুললো, অমনি উপর থেকে একটা ফাঁদ এসে শিয়ালের মাথার উপরে পড়ে গেল। শিয়াল বেরোনোর জন্য অনেক ছোটাছুটি করলো, কিন্তু কিছুতেই বের হতে পারলো না। হায় হায়, এটা কি হলো? আমি তো এই ফাঁদে আটকা পড়ে গেলাম। এই 2 দিন তো তবু কয়েকটা হাঁস চুরি করতে পেরেছিলাম, আজ তো তাও পারলাম না। আজকে তো আমাকে মারতে মারতে মেরেই ফেলবে। শিয়ালের এসব কথা চালাক ছাগলছানা শুনে ফেললো। তখন ছাগলছানা বুড়িকে ডাকলো। তখন চালাক ছাগলছানা আর বুড়ি মিলে শিয়ালকে মারতে মারতে মেরেই ফেললো। এই দৃশ্য দেখে বোকা বাঘ সেখান থেকে পালিয়ে গেল। অনেক দিন আগের কথা, একটা বনের পাশে একটা নদী ছিল, আর সেই নদীতে বাস করত একটা বোকা কুমির। আর ওই বনের ভিতরে ছিল এক চালাক শেয়াল। শেয়াল প্রতিদিন পানি খাওয়ার জন্য সেই নদীর ধারে যেত, আর তখন কুমিরের সাথে তার কথা হতো। এই কুমির, কেমন আছো ভাই? আছি আছি, আমি ভালোই আছি। তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি, আর এখন তো খুব ভালো আছি, কারণ এবার আমাদের বাম্পার ফলন হয়েছে, আর সারা বছর খেয়ে দেও যা থাকবে তা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। ভাই বলছি কি, এসো না একদিন ডাঙ্গায় দেখে যাও আমরা কি চাষবাস করছি। হ্যাঁ, আমি ভাবছি একদিন যাব। শেয়াল প্রতিদিন পানি খাওয়ার জন্য নদীতেই যেত, আর শেয়াল তাকে তাদের চাষবাসের অনেক গল্প শোনাতো। একদিন প্রতিদিনের মতোই শেয়াল নদীতে পানি খেতে চলে গেল, আর গিয়ে দেখে কুমিরের অনেক মন খারাপ। আর তখন শেয়াল জিজ্ঞাসা করলো, কি ব্যাপার কুমির ভাই, আর কি খবর? মন খারাপ মনে হচ্ছে। আর বলো না ভাই, দিনে দিনে নদীতে মাছের সংখ্যা এত কমে গেছে, এখন তো ঠিক মতো এক বেলারই খাবারই জোটে না। আমি ভাবছি ডাঙায় গিয়ে তোমার সাথে চাষবাস শুরু করতে হবে। তাহলে আর দেরি করছো কেন? চলো দুজনে একসাথে চাষবাস করি। আমি তো চাষবাসের তেমন কিছুই জানি না। তোমাকে সেই চিন্তা করতে হবে না ভাইটি, আর তাছাড়া আমি তো আছি নাকি? তুমি শুধু শ্রম দিয়ে যাবে আর আমি শুধু বুদ্ধি খরচ করব। কুমির শেয়ালের প্রস্তাবে রাজি হয়ে গেল এবং সে ডাঙায় উঠে এলো। শেয়ালের কথা মতো সে পুরো জমিতে হাল চাষ দিল, জমি ভালো করে চাষবাসের করে তৈরি করলো। আর তখন শেয়াল বলল, কুমির ভাইয়া, চাষবাস যে করবে তা ফসল হলে ফসলের কোন অংশটা তুমি নিবে, উপরের অংশ নাকি নিচের অংশ? কুমির তো অনেক চিন্তায় পড়ে গেল, কারণ কুমির জানে আম কাঁঠাল এসব ফল গাছের উপরেই ধরে, তাই সে ফসলে পরের অংশ নিতে চাইলো। আর চালাক শিয়াল বলল, তা ভাই, এখন তো আলু চাষের সময়, আর বাজারেও আলুর দামও ভালো পাওয়া যাচ্ছে, তাহলে চলো আমরা আলু চাষ করি।
কুমির দিক বেদিক চিন্তা না করেই শেয়ালের প্রস্তাবে রাজি হয়ে গেল এবং মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে শেয়াল সহ আলু চাষ করলো। কিছুদিন পর যখন ফসল পরিপক্ক হয়ে গেল তখন কুমির উপরের অংশগুলো কেটে নিয়ে চলে গেল। আর বাড়িতে নিয়ে গিয়ে দেখে সেখানে কিছুই নেই। আলুর ফসল যে মাটির নিচে হয় সেটা কুমিরের জানা ছিল না। চালাকি করে শেয়াল কুমিরের দ্বারায় সব পরিশ্রম করে নিল, কিন্তু ফল ভোগ করলো শেয়াল একাই। এ যাত্রায় কুমির ঠকে গেল। কুমিরেরও খুব রাগ উঠে গেল এবং সে আবার শেয়ালের সাথে দেখা করলো আর বলল, শিয়াল ভাই, চলো আমরা আবারও চাষ করি, তবে যাই চাষ করি এবার কিন্তু আমি মাটির নিচের অংশ নেব। শেয়াল তার কথা শুনে মনে মনে অনেক হাসলো আর বলল, ঠিক আছে, এখন তো ধানের সিজন, ধানের যে দাম, ধানটাই চাষ করা ভালো হবে। চলো তাহলে এবার আমরা ধান চাষ করি। এরপর কুমির আর শেয়াল মিলে অনেক পরিশ্রম করে ধানের চাষ করলো আর দেখতে দেখতে ধানের গাছগুলো অনেক বড় হয়ে গেল এবং একটা সময় ধান পেকেও গেল। কথা মতো শেয়াল উপরের অংশগুলো কেটে নিয়ে চলে গেল আর গোড়াগুলো জমিতেই রেখে গেল। কুমির যখন মাটি থেকে ধানের অংশগুলো টেনে টেনে তুললো তখন দেখলো সেখানে তো কিছুই নেই। সে আবারও চালাক শেয়ালের কাছে ঠকে গেল এবং সে অনেক রাগান্বিত হয়ে গেল। এবার শেয়ালকে ঠকানোর জন্য কুমির বাড়িয়ে চাষাবাদের জন্য তার কাছে গেল। কি খবর কুমির ভাই, দিনকাল কেমন যাচ্ছে তোমার? এই তো চলছে। তা তোমার চাষবাসের খবর কি? এই তো কয়েকদিনের মধ্যেই নতুন ফসল লাগাবো। তা আমাকেও সাথে নাও। ঠিক আছে, তুমি সাথে থাকলে তো আরো ভালোই হয়। তবে শিয়াল ভাই, এবার কিন্তু আমি উপরেরটাও নেব আর নিচেরটাও নেব, আর তোমাকে মাঝের অংশটাই নিতে হবে। আর আমার এই শর্তে রাজি হলে তবেই আমি তোমার সাথে চাষবাস করব। এই কথা শুনে তো শিয়াল আবারও মুচকি হাসলো এবং বলল, হ্যাঁ সেটা ঠিক আছে, তো এখন তো আখের সময়, তাহলে চলো আমরা আখ চাষ করি। তা বাজারে অনেক দামি, অনেক টাকা আয় করতে পারবো। শিয়াল আর কুমির মিলে যথারীতি আখের চাষ করলো এবং একটা সময় আখ অনেক সুন্দরভাবে পরিপক্ক হলো। আর একদিন সকালে কুমির আর শেয়াল সেখানে গিয়ে উপস্থিত হলো। শেয়ালের জন্য আখের মাঝখানের অংশটুকু রেখে কুমির উপরের আর নিচের অংশগুলো বোঝা বেঁধে নিয়ে চলে গেল। নদীর ধারে নিয়ে গিয়ে কুমির যখন আখের আগাগুলো চিবোতে থাকলো তখন দেখলো সেগুলোর স্বাদ তো নোনতা আর নিচের অংশগুলো তেমন খাবার যোগ্য নয়। তখন সে ফিরে গেল শিয়াল কি করছে সেটা দেখার জন্য এবং দেখলো মিষ্টি আখগুলো শিয়াল খুব মজা করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আর এতক্ষণে কুমির তার নিজের ভুল বুঝতে পারলো। প্রথমবার ঠকার পরেই সে যদি শিয়ালের সাথে আর চাষবাস না করত তাহলে পরের দুবার এত পরিশ্রম করেও তাকে আর ঠকতে হতো না। এরপর থেকে কুমির আর চালাক শিয়ালের সাথে কোনো চাষবাস করেনি। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা এই শিখলাম যে কেউ যখন একবার ঠকায় তখন দ্বিতীয়বার আর তাকে বিশ্বাস করতে নেই এবং তার সাথে আর কোনো কাজ করতে নেই। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের চালাক শিয়াল ও বোকা কুমিরের গল্প। এরকম আরো সুন্দর সুন্দর গল্প দেখতে তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল বাটনটি অন রেখো। আর গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু।